জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টার, জানালেন ক্ষমতা ধরে রাখা বা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তার নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন কার্যক্রম আগামী 15 ফেব্রুয়ারি থেকে। সাংবিধানিক কাউন্সিল গঠন হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া জোরদার হবে, আলী রিয়াজের মন্তব্য। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মির্জা ফখরুলের মন্তব্য। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামায়াত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তা সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে জমা দেয় দলটির প্রতিনিধি দল। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, ছবি ও ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য রয়েছে বিএনপি সংগ্রহে। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাজুল ইসলাম আরও বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে সেসব কর্মকর্তার আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বহিষ্কারে পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের মৌলিক পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব সংস্কারের কথা বলেছেন সেসব সংস্কার এরই মধ্যে শুরু হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এটি দলিল হিসেবে আদালতে ব্যবহার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি ও তথ্য ভারত সরকারকে দেওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তথ্য নিশ্চিত করেন তিনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ভারতের এ সংক্রান্ত উত্তর জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রফিকুল আলম বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে গুরুতরদের বিভিন্ন দেশে চিকিৎসা নিশ্চিতে সরকার একটি সমন্বিত পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের কারণে গুরুতর আহতদের ভিসা পাওয়া সহজ হয়েছে বলে জানান রফিকুল আলম।
প্রয়োজনীয় সংস্কার শেষে বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোনো ইচ্ছা তার নেই। রোকনুজ্জামানের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে কথোপকথনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ, আকাঙ্ক্ষার কথা স্মরণ করেন। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কারও করেন প্রধান উপদেষ্টা। So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The first challenge obviously is to bring law and order. The whole country was up in flames, get her out of the country, so that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system, a series of things. So the people rebelled against it, and that's how it happened. So our first job is to make sure the law and order is established. And then next job is to rebuild the economy, rebuild the society, rebuild the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. We have created 15 different reforms commissions. এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সাইডলাইনের একটি বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপন জারি করেন। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের 6 প্রধানরা রয়েছেন। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 6 মাস নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্কের ফোন আলাপ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টার দিকে তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী টেসলা, স্পেস এক্স ও এক্সের স্বত্বাধিকারী। অধ্যাপক ইউনূসের সঙ্গে মাস্কের ফোন আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্টের উপপ্রেস সচিব লিখেছেন, আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবিও জানান বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি হয়।
জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সব কিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি। থ্যাংক ইউ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াত ইসলামী বলছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে তারা বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতে হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানান জামায়াত ইসলামী। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনীতির মাঠে বইছে নির্বাচনী হাওয়া, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আলোচনা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আনুপাতিক হারে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য দলটির। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তৃণমূলের দাবি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে দাবি করে তিনি বলেন, দেশের অনেক আসনে ইতিমধ্যে প্রার্থিতাও প্রস্তুত করা হয়েছে। আর নিজেদের নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে জানিয়ে বলেন, আদালতে তারা ন্যায় বিচার পাবেন। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব। প্রবাসে থাকা প্রায় 1 কোটি ভোটারের ভোটের ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্ত দিয়ে নির্বাচন থেকে দূরে না রাখতে কমিশনকে আহ্বান জানায় জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন সহজ হবে না, বেশ কঠিনই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবিত 31 দফার প্রত্যেকটি দফা পড়ে শোনান ইশরাক।
যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের গুম খুন ত্রাসের রাজত্বে বিএনপি নেতাদের নির্যাতিত হওয়ার চিত্রও তুলে ধরেন তিনি। পাশাপাশি পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনাকেও দেশে ফিরিয়ে বিচার করার জোর দাবি জানান বিএনপির নেতা। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত 16 বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। 2.5 বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় নাই। এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। শেয়ার বাজারে মন্দার দুঃসময়েও থেমে নেই বন্ধ কোম্পানির দাপট। মাত্র 1 মাসে খুলনা প্রিন্টিং এর শেয়ারের দাম বেড়েছে প্রায় 4 গুণ। দীর্ঘদিন বন্ধ থাকা চালচুলোহীন কোম্পানিটির শেয়ারের দামে এত বড় উত্থানে বিস্মিত খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। শেয়ারের দরে হঠাৎই উত্থানকে অস্বাভাবিক বললেও রহস্য উদ্ঘাটনে এখনও বিএসইসির কার্যকর ব্যবস্থার উদ্যোগ আটকে আছে তদন্ত কমিটিতে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2014 সালের অগাস্টে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কিন্তু কয়েক বছর না যেতেই লোকসানে পড়ে নাম সর্বস্ব এই কোম্পানিটি। সবশেষ 2020 সালে শেয়ার প্রতি 25 পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার পর আর দেখেনি লাভের মুখ। এরপর থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ খুলনা প্রিন্টিং। প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে রাজধানীর আকরাম টাওয়ারে প্রধান কার্যালয়ে বাংলাভিশন টিম। সেখানে বদ্ধ ঘরে খালি পড়ে আছে বিভিন্ন ডেস্ক। কোম্পানির বেশিরভাগ কাগজপত্রও ধরেছে উইপোকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অফিসটির একমাত্র কর্মকর্তা ইজাজউদ্দিন অনু। তবে জানান তার মালিক এসএম আমজাদ হোসেনের 12টি কোম্পানির সবই এখন বন্ধ। অ্যাকচুয়ালি এরকম আমাদের কোনো অ্যাক্টিভিটিসও নাই। ইভেন আমরা ডিসিসি, এসিসি এবং আপনার ডিএসসি, তারপর সিএসসির কোনো ফি পর্যন্ত দিতে পারতেছি না। ব্যবসা তো সব বন্ধ, সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ক্লোজ, তার পার্সোনাল অ্যাকাউন্ট ক্লোজ, সে ব্যবসা নাই, তার সে কি করবে? ইভেন আমরা 2-3 বছর ধরে হলো আপনার ইয়েও করতে পারিনি, এজিএম হয় নাই। আসলে ভাই আমাদের কোনো হাত নাই, এটা 100% প্রোপাগান্ডা। এটা গেম খেলছে কেউ না কেউ। কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের অফিস স্টাফ কিংবা আমাদের মালিকের একটা শেয়ার কারোর আছে, আমি নিজেই এখান থেকে চলে যাবো। তবে উৎপাদন বন্ধ থাকলেও থেমে নেই কোম্পানিটির শেয়ারের দাম। 1 মাসের ব্যবধানে শুধু জানুয়ারিতেই 7 টাকার শেয়ারের দর ছুঁয়েছে 33 টাকা। এর পেছনে কারসাজিকেই দুষছেন বিশেষজ্ঞরা। প্রতিটা দেশেই কিছু গুজব সৃষ্টিকারী লোক আছে, ম্যানিপুলেটর আছে। এগুলো তো ম্যানিপুলেটরদের জন্য হয় এবং আমাদের ইনভেস্টররা আনফর্চুনেটলি ম্যানিপুলেটরদের পিছনে ছোটে। যে বললো যে এখানে ইনভেস্ট কর, 7 দিন পরে দাম বেড়ে যাবে, ডবল হবে, ওইখানে ইনভেস্ট করে, দেখেও না কোম্পানিটা আছে কি না আছে। তো এই ধরনের ঘটনা হচ্ছে, এগুলো কঠোরভাবে দমন করা উচিত। যেটা জিনিস হচ্ছে আপনি ডিলিস্ট করতে পারেন, সেই ডিলিস্টিংয়ের প্রসেসে আপনাকে যেতে হবে। ডিলিস্ট করাটা একটা লম্বা প্রসিডিউরের ব্যাপার, বা কোম্পানি ডিজলভ করা আরও ডিফিকাল্ট প্রসিডিউরের ব্যাপার। খুলনা প্রিন্টিং এর অস্বাভাবিক উত্থান নাকের ডগায় দেখেও রহস্য উদ্ঘাটনে কালক্ষেপণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও পরে 1 মাস সময় দিয়ে তদন্তের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। রিসেন্টলি যে এটার প্রাইস মুভমেন্ট ইনক্রিজিং ট্রেন্ড একটু সাসপিশিয়াস এবং বেশ সিগনিফিক্যান্ট ছিল। তো সেক্ষেত্রে আমাদের সার্ভেলেন্স থেকে এটা তাদের নজরে আসছে। নজরে আসার পরে এটা এক্সচেঞ্জকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে যে এটা ট্রেনিংটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। ওই রিপোর্ট আসলে এখানে ম্যানিপুলেটিভ অ্যাটেম্প ছিল কিনা এবং ম্যানিপুলেশনের যদি প্রমাণিত হয় কারা দায়ী, সেই ফাইন্ডিংসে সেটা বেরিয়ে আসলে সেই রিপোর্ট লিগ্যাল অ্যানালাইসিস করে এনফোর্সমেন্টে হয়তো বা রেফার করা হবে।
শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩৯০টি কোম্পানির মধ্যে দুর্বল শ্রেণীর জেড ক্যাটাগরিতে রয়েছে ১০৩টি কোম্পানির শেয়ার। এর মধ্যে বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ারকে বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। র্যাব বিলুপ্তি, বিজেপিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ, অভিযোগ গ্রহণে ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব তথ্য জানান। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড ও ক্যাশ দুই পদ্ধতিতেও করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া বা সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে ৯৯৯ জানানোর নির্দেশ দেন। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ ফজর নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। জুমার নামাজ থেকে ইজতেমায় আজ মুসল্লিদের ব্যাপক সমাগম হবে। মুসল্লিরা নিজ নিজ খিত্তায় বয়ান শুনছেন আর তাসবিহ তাহলিলে মশগুল রয়েছেন। ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। সকাল 10:30 থেকে খিত্তায় খিত্তায় তালিম হবে। আজ জুমার নামাজ হবে দুপুর 1:30টায়। জুমার নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম। আসরের নামাজের পর বয়ান করবেন দিল্লির হাফেজ মোহাম্মদ মঞ্জুর, তর্জমা করে শোনাবেন বাংলাদেশের মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ জামশেদ, তর্জমা করে শোনাবেন মাওলানা বাংলাদেশের মুনির বিন ইউসুফ। এদিকে গত রাত 12টার দিকে ইজতেমায় আগত এক মুসল্লির মৃত্যু হয়েছে। 1 নম্বর খিত্তায় অবস্থান নেওয়া ব্যক্তি দিদার তরফদার খুলনার লবণচড়া থানার বাঙ্গালগলি এলাকার বাসিন্দা। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে নামাজে জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ না থাকার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলেও এ বিষয়ে আলোচনায় খুব একটা এগোয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বাংলাদেশ নিয়ে কথা হয়। প্রসঙ্গ টেনে আনেন ভারতের এক সাংবাদিক। ট্রাম্পের কাছে জানতে চান, সাবেক বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কি থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টি উল্লেখ করেন ওই সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গ মোদির উপর ছেড়ে দিয়েছেন। মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তার জানা মতে বাংলাদেশ নিয়ে 100 বছর ধরে কাজ করছে ভারত। এই বৈঠকের আগে ভারতের উদ্দেশ্যে ট্রাম্প হুমকি দেওয়ার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের উপর একই হারে পাল্টা শুল্ক বসবে, আর এই তালিকায় যে ভারত সবার উপরে থাকবে তা খোলামেলাভাবে জানিয়ে দেন ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আর জ্বালানি কিনবে ভারত। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে বছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টা, জানালেন ক্ষমতা ধরে রাখা বা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তার নেই। জাতীয় ঐকমত্য কমিশন গঠন কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে। সাংবিধানিক কাউন্সিল গঠন হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া জোরদার হবে, আলী রিয়াজের মন্তব্য। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মির্জা ফখরুলের মন্তব্য। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামায়াত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।